আজকের প্রথম খবরটা হলো অসমে এইচএমপিভি ভাইরাস আক্রান্ত 10 মাসের শিশু। কোভিড ভয়াবহতার পর পুনরায় প্রাদুর্ভাব ঘটেছে এইচএমপিভি ভাইরাসের। যদিও বিশেষজ্ঞরা দাবি করছেন এই ভাইরাস কোভিডের মতো ভয়াবহ নয়, তা সত্ত্বেও দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এবার অসমেও দেখা গেল এই রোগের অস্বস্তি। লখিমপুরের এক 10 মাসের শিশুর দেহে ধরা পড়েছে এইচএমপিভি ভাইরাস। জানা গেছে ডিব্রুগড়ের আশা মেডিকেল কলেজে এই শিশুর চিকিৎসা চলছে। কলেজের সুপারিনটেন্ডেন্ট ডক্টর ধ্রুবজ্যোতি ভূঁইয়া এইচএমপিভি ভাইরাস সম্পর্কে বলেন, ডিব্রুগড়ের আশা মেডিকেল কলেজে এবছরের প্রথম এইচএমপিভি ভাইরাস শিশুর দেহে ধরা পড়েছে। তিনি আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রকাশ করে বলেছেন, গত 8 তারিখ এই শিশুর জ্বর হয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। নিয়মিত পরীক্ষার পর শিশুর দেহে এইচএমপিভি ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তবে এই শিশুর দেহের লক্ষণ হ্রাস পেয়েছে এবং সে বর্তমান সুস্থ অবস্থায় রয়েছে। ডক্টর ভূঁইয়া আরও বলেন, এইচএমপিভি ভাইরাস নতুন কোনো ভাইরাস নয়। 2014 সাল থেকে এই মেডিকেল কলেজে রুটিন টেস্টিং হচ্ছে। সাধারণ জ্বরে আক্রান্ত রোগীরা এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন। 5 বছর পর্যন্ত শিশুদের প্রায়ই এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা যায়, ফলে এটিকে একটি সাধারণ ভাইরাস হিসেবেই গণ্য করা হয়। এর জন্য বেশ কিছু চিন্তা করার কোনো মানে নেই। তিনি অযথা আতঙ্কিত না হয়ে জনগণকে সাধারণ সাবধানতা অবলম্বন করার উপর জোর দেন। হাসপাতালের আলাদা রুমে শিশুটিকে তার মা বাবার সঙ্গে চিকিৎসা করা হচ্ছে। প্রসঙ্গত, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও তামিলনাড়ুর পর অসমে ধরা পড়েছে এইচএমপিভি আক্রান্ত রোগী। আজকের পরবর্তী খবরটি হলো উমরাংশু কয়লা খনি থেকে আরও 2 শ্রমিকের মৃতদেহ উদ্ধার। উমরাংশুর 3 কিলোর কয়লা খনি থেকে শনিবার সকালে আরও 2 শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযানের 6ষ্ঠ দিনে সকাল 7:35 কয়লা খনি থেকে আরও 1 শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে এনডিআরএফ ও সেনা জওয়ানরা। তার কিছু সময় পর পাওয়া গেল আরও 1 শ্রমিকের মৃতদেহ। এ নিয়ে এখন পর্যন্ত মোট 4 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে অভিশপ্ত এই কয়লা খনি থেকে। শনিবার সকালে উদ্ধার হওয়া প্রথম মৃতদেহটি উমরাংশুর লিজেনমগর নামের এক শ্রমিকের বলে জানা গেছে। তার বয়স আনুমানিক 27 বছর। বাড়ি কালামাটি গ্রামে। সকালে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর দুপুরের দিকে আরও 2 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়, তবে এদের পরিচয় এখনও জানা যায়নি। বাকি 5 শ্রমিকের খুঁজে উদ্ধার অভিযান চলছে। আজকের পরবর্তী খবরটি হলো ন্যাশনাল হাইওয়ে নালায় অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শিলচর ন্যাশনাল হাইওয়ে শ্রীহট্টপল্লীর নালায় এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। মৃতদেহ উদ্ধারে শ্রীহট্টপল্লী এলাকায় জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। শনিবার দুপুরে ন্যাশনাল হাইওয়ে শ্রীহট্টপল্লীতে নালায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা রাঙ্গিরখাড়ি আউটপোস্টে খবর দেন। ঘটনার খবর শুনে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো অসম বিধানসভার বাজেট অধিবেশন 17 ফেব্রুয়ারি থেকে। প্রথম দিন কোকরাঝারে। অসম বিধানসভার 2025 সালের বাজেট অধিবেশন আগামী 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তবে এবার প্রথম দিনের অধিবেশন হবে কোকরাঝারে। সচিবালয়ের সচিব দুলাল পেগু এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন। জানা গেছে, কোকরাঝারে বিটিসির লেজিসলেটিভ অ্যাসেম্বলি চেম্বারে প্রথম দিনের বাজেট অধিবেশন বসবে। প্রথা অনুযায়ী রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এখানেই বাজেট অধিবেশনের উদ্বোধন করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ করা যায়, দিশপুরে রাজধানী স্থানান্তরিত হওয়ার পর এই প্রথম বাইরে কোথাও বাজেট অধিবেশন শুরু হবে। 1937 সালের 7 এপ্রিল শিলংয়ে অসম বিধানসভার প্রথম অধিবেশন বসেছিল, কিন্তু 1972 সালে মেঘালয় রাজ্য আত্মপ্রকাশের পর রাজধানী শিলং থেকে দিশপুরে স্থানান্তরিত হয়। 1973 সালের 16 মার্চ প্রথম দিশপুরে অধিবেশন হয়। এদিকে প্রথম দিন কোকরাঝারে বাজেট অধিবেশন শুরু হলেও বাকি দিনগুলিতে অধিবেশন বসবে দিশপুরের অসম বিধানসভায়। এই অধিবেশনে অর্থমন্ত্রী অজন্তা নেওগ 2025-26 সালের বাজেট পেশ করবেন। নানা বিষয় নিয়ে এবারের বাজেট উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে ফুটপাত দখলমুক্ত করতে কাছাড় প্রশাসনের উচ্ছেদ অভিযান। কাছাড় জেলা প্রশাসন শুক্রবার শিলচর শহরের ফুটপাত থেকে অবৈধ দখলদারি সরাতে এক বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। বহুদিন ধরে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য পথচারীদের অধিকার পুনরুদ্ধার এবং ফুটপাত নিরাপদ ও সহজে চলাচলের জন্য উন্মুক্ত করা। শিলচরের ফুটপাতগুলি দীর্ঘদিন ধরে বিভিন্ন বেআইনি কাঠামো এবং হকারদের দখলে থাকার অভিযোগ রয়েছে, ফলে পথচারীরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। নিরাপত্তাহীনতা ও অসুবিধার কারণে শহরের মানুষের অসন্তোষ ক্রমশ বাড়ছিল। এই পরিস্থিতি মোকাবেলায় কাছাড় প্রশাসন একটি শক্তিশালী দল মোতায়েন করে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে। প্রাপ্ত তথ্যমতে প্রশাসনের এই উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। শহরের বাসিন্দারা দীর্ঘদিনের সমস্যার সমাধান পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের সক্রিয় পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো এই অভিযান প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের পুনর অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ হিসাবে নেওয়া হয়েছে। কাছাড় প্রশাসন স্পষ্ট করেছে, ফুটপাতের আসল উদ্দেশ্য পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। এই উচ্ছেদ অভিযান কেবল দখল মুক্তি নয়, বরং শিলচরের মতো শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়নে প্রশাসনের অঙ্গীকারেরও প্রতীক। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং শহরের জনসাধারণের সুবিধার্থে ন্যায়সঙ্গত পদক্ষেপ গ্রহণে প্রশাসনের এই উদ্যোগ নজির স্থাপন করেছে। আজকের পরবর্তী খবরটি হলো ভাষা গবেষক আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল আর নেই, জানাজা হলো শনিবার। চলে গেলেন আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল। শুক্রবার সন্ধ্যা রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত 7টায় মৃত্যুর কুলে ডলে পড়েন তিনি। বয়স ছিল ৭৬ বছর। শনিবার দুপুর 1:30 তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় রংপুরের বাসভবনে। দ্বিতীয় জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হয় কাটিগড়ার নিজ গ্রামে। জানা গেছে, শুক্রবার তিনি যথারীত শিলচর বার লাইব্রেরিতে যান। বিকেল 4টা পর্যন্ত আদালতে কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। সন্ধ্যার দিকে বাড়িতে গিয়ে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে সন্ধ্যা 6টা নাগাদ চিকিৎসার জন্য নিকটাত্মীয়রা ইটখোলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় মারা যান তিনি। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি রেখে গেছেন স্ত্রী মিনারা বেগম মজুমদার, 2 ছেলে ও 1 মেয়ে সহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী। তার জ্যেষ্ঠ পুত্র শাহবাজ রাসেল খান দিল্লিতে কর্মরত প্রকৌশলী। দ্বিতীয় পুত্র ডক্টর শহীন আলম খান শ্রীভূমি করিমগঞ্জ জেলার শ্রীগৌরী হাসপাতালের চিকিৎসক ও একমাত্র কন্যা সুহেলি নাসিম খান কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক। আজকের পরবর্তী খবরটি হলো গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিধায়কের, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টির বিধায়ক গুরপ্রীত গগির। ঘটনাটি ঘটে রাত 12টার পরে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গুরপ্রীত কংগ্রেসে ছিলেন। 2022 সালে আপে যোগদানকারী গুগি লুধিয়ানা পশ্চিমের বিধায়ক ছিলেন। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, গুরপ্রীতের কাছে থাকা পিস্তলটিতে লাইসেন্স রয়েছে। শুক্রবার রাতে সারাদিনের সমস্ত কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন গুরপ্রীত। এরপর নিজের ঘরে একাই ছিলেন। ভুলবশত কোনোভাবে তিনি নিজের উপর গুলি চালিয়ে ফেলেন বলে পরিবার সূত্রে দাবি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। আসলেই তিনি ভুলবশত গুলি চালিয়ে ফেলেছেন, না এটি আত্মহত্যা, না এর পেছনে কোনো কারণ রয়েছে, তা নিয়ে দুয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো গৌরী হত্যাকাণ্ডে আরও এক অভিযুক্তের জামিন। সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে আরও এক অভিযুক্তকে জামিন দিল বেঙ্গালুরুর আদালত। জানা গিয়েছে, ওই অভিযুক্তের নাম শারদ বসাহেব কলস্কর। বেঙ্গালুরুর সিটি সিভিল এবং দায়রা আদালতের বিচারক মুরলীধারা পাইবি গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে এক অভিযুক্ত শারদ বসাহেব কলস্করের জামিন মঞ্জুর করেন। সাংবাদিক হত্যার অভিযোগে 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে শারদ হেফাজতে ছিলেন। বিচারক তাকে জামিন দেওয়ার আগে বলেন, এই সাংবাদিক হত্যা মামলার বিষয়টির কবে নিষ্পত্তি হবে তার কোনো ঠিকানা নেই, তাই তাকে জামিন দিয়ে দেওয়া হলো। অন্যদিকে কলস্করের দাবি ছিল তিনি নির্দোষ এবং ওই সাংবাদিক হত্যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এই মর্মে আদালতের কাছে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। এর আগে এই মামলায় 17 জন অভিযুক্ত জামিনে মুক্ত হয়েছেন। মোট অভিযুক্ত রয়েছেন 18 জন। তার মধ্যে বিকাশ পাতিল নামে এক অভিযুক্ত পলাতক। দিনটা ছিল 2017 সালের 5 সেপ্টেম্বর। তদন্তে উঠে আসে ওই দিন সন্ধ্যাবেলা দুষ্কৃতীরা বাইকে চেপে গৌরীর বাড়ির সামনে এসে তাকে ডাকে। তিনি বাড়ি থেকে বেরোলে সেখানেই গুলি করে চম্পট দিয়ে দুষ্কৃতীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিক তথা সমাজকর্মী গৌরী লঙ্কেশের। এই ঘটনায় তুলপার হয়ে যায় সমাজ। গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। মোট 18 জন ছিলেন সন্দেহের তালিকায়। এর আগে গত বছরের অক্টোবরে মুক্তি হয়েছিল বাকি 16 জনের। এদিন হলো আরও একজনের। একসঙ্গে এতজনের মুক্তি প্রশ্নচিহ্ন তুলে দিল গৌরী লঙ্কেশের হত্যা মামলার অগ্রগতির বিষয়ে। আজকের পরবর্তী খবরটি হলো স্টেশনের কাছে ভয়াবহ আগুন, চাইনিজ রেস্তোরাঁর রান্নাঘর থেকে সূত্রপাত। শিয়ালদা স্টেশনের কাছে ভয়াবহ আগুন। স্টেশনের বাইরে ফুড কোর্টে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 3টি। শনিবার বিকেল 4টা নাগাদ শিয়ালদা মেট্রো স্টেশন লাগোয়া ফুড কোর্টে আগুন লাগে। নামি চাইনিজ রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে খবর। অফিস ফেরত সময়ে শিয়ালদা স্টেশন চত্বরে আগুনের জেরে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি শুরু হয়। শিয়ালদা স্টেশনে যে জায়গায় আগুন লেগেছে সেখান থেকে দ্রুত আগুন ছড়াতে পারে, ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ফুড কোর্টে একাধিক দোকান রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেখানে দাহ্য পদার্থ রয়েছে, ফলে দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। প্রয়োজনে আরও দমকলের ইঞ্জিন আনা হতে পারে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। ফুড কোর্টে আগুনের জেরে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শিয়ালদা স্টেশনের একদম সামনে ফুড কোর্টে আগুন লাগায় ট্রেন যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। যেখানে আগুন লেগেছে তার আশপাশ দিয়ে কেউ যেতে দেওয়া হচ্ছে না। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা। কিভাবে ফুড কোর্টে আগুন লাগলো তা পরে খতিয়ে দেখা হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।